probably won't get anything unless I decide to use excessive strength and force where we would be, frankly, unstoppable. But I won't do that. প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে বল প্রয়োগ না করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। তবে দ্বীপটি দখলের বিষয়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা এখন অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। বক্তব্যটি থেকে স্পষ্ট যে ট্রাম্প তার লক্ষ্যে অবিচল, তবে তিনি সামরিক শক্তি প্রয়োগ না করার যে কথা বলেছেন সেটিকে একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা যেতে পারে। এদিকে আলোচনায় গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের অবস্থানের বিপরীতে বিচক্ষণ কূটনীতির আহ্বান করেন মার্ক রুটা। But I can assure you the only way to deal with that is in the end thoughtful diplomacy. নেটোর অগ্রাধিকার ইউক্রেন যুদ্ধ হওয়া উচিত মন্তব্য করে রুটা আরো বলেন, ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণেই ইউরোপিয়ান দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য হয়েছে। President of Finland was saying that we would come. একই আলোচনায় পোলিশ প্রেসিডেন্ট কারল নাউরকি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কূটনৈতিক সমাধান প্রয়োজন হলেও ট্রাম্পের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। In terms of security, United States of America paying 65% for NATO and Europeans 35%, we have to consider what Donald Trump would like to say about the security. আর্কটিক অঞ্চলের নিরাপত্তার প্রসঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব আলোচনায় বলেন, নেটোর মাধ্যমে আর্কটিকের নিরাপত্তা জোরদার করা হলে গ্রিনল্যান্ড কেন্দ্রিক উত্তেজনা কমে আসতে পারে। So let's start working towards a process which leads us to a NATO summit in Ankara where we actually strengthen Arctic security within the alliance. এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রান্স আটলান্টিক উত্তেজনার মধ্যেই কোপেনহেগেনে বৈঠকে বসেন ব্রিটিশ ও ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রীরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি জন হিলি স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড এখন শান্ত অঞ্চল নয়, এখানে রাশিয়া ও চায়নার প্রভাব বাড়ছে। Recognizing the growing threats from Russia, recognizing the growing interest from China, and recognizing the way that the High North will open up increasingly with climate change. জন হিলি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বেপরোয়া কর্মকাণ্ড নেটোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। It's Russian activity expanding in the High North with new bases, and it's Russian recklessness that is testing NATO's response and resolve. ব্রিটেনের অবস্থানের সাথে একমত জানিয়ে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রী ট্রুলস লুন্ড পলসেন হাই নর্থ অঞ্চলে নেটোকে আরো বেশি বিনিয়োগে জোর দেন। 2 years have argued that we should have a stronger NATO presence in the High North. We have also argued that we should do more exercises together. এদিকে লন্ডনে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সিদ্ধান্তকে চরম বোকামি ও দুর্বলতা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ গত বছর হোয়াইট হাউসে স্টারমারের সাথে বৈঠকেও এই চুক্তির প্রশংসা করেছিলেন বলে দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The words from President Trump were expressly intended to put pressure on me to yield on my principle. গ্রিনল্যান্ড নিয়ে দ্বিমত থাকলেও আমেরিকার সাথে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পর্ক বজায় রাখার গুরুত্ব স্বীকার করেন স্টারমার। The relationship with the US matters, especially on defense, security and intelligence and nuclear capability, also on trade and prosperity. গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পুনর্গঠন ত্বরান্বিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দিচ্ছে 9টি দেশ। বুধবার এক যৌথ বিবৃতিতে এই জোটে সামিল হওয়ার ঘোষণা দেয় পাকিস্তান, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত ও কাতার সহ 8টি দেশ। পরবর্তীতে কুয়েতও এতে যোগদানের কথা নিশ্চিত করে। এদিকে এই বোর্ডে রাশিয়া ও ইসরায়েলের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের যোগদান নিয়ে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে গাজার বাসিন্দারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত হয়েছে নতুন বোর্ড অব পিস। এরই মধ্যে বিশ্বের শান্তিকামী অনেক দেশকে এই বোর্ডের সদস্য হওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে। বোর্ডে যোগ দেওয়ার ঘোষণাও দিয়েছেন অনেক রাষ্ট্রপ্রধান। এরই ধারাবাহিকতায় বুধবার এতে যোগ দেওয়ার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার 9টি দেশ। এক যৌথ বিবৃতিতে এই জোটে সামিল হওয়ার ঘোষণা দেয় পাকিস্তান, ইজিপ্ট, জর্ডান, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুর্কি, সৌদি আরব এবং কাতার। পরবর্তীতে কুয়েতও এতে যোগদানের কথা নিশ্চিত করে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে এই বোর্ডটি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর তার অন্তর্ভুক্তি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন গাজার বাসিন্দা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
ইসরায়েলের পাশাপাশি পিস বোর্ডে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। বুধবার তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পুতিন জানান আমেরিকার কাছে জব্দ থাকা রাশিয়ার সম্পদ থেকে $1 বিলিয়ন দেওয়ার কথা ভাবছে মস্কো। আমি প্রথমে বোর্ড অফ পিসে যোগদান প্রস্তাবের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। বোর্ডের সদস্য হওয়া বা এর কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্যালেস্টিনিয়ানদের সাথে রাশিয়ার বিশেষ সম্পর্কের কথা বিবেচনা করে আমরা একটি পদক্ষেপ নিতে পারি। আমার মনে হয় আমেরিকার পূর্ববর্তী প্রশাসনের আমলে জব্দকৃত রুশ সম্পদ থেকে আমরা $1 বিলিয়ন এই বোর্ড অফ পিসে পাঠাতে পারি। তবে প্যালেস্টিনিয়ানদের মতামত ছাড়াই গাজা পুনর্গঠনের এই পরিকল্পনাকে একটি ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখছেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের তোয়াক্কা না করে বানানো এই বোর্ডটি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যেও বিভেদ তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই। গ্রিনল্যান্ড কেনা নিয়ে বিরোধের জের ধরে ডেনমার্ক সহ ইউরোপের 8টি মিত্র দেশের উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালের এক বার্তায় তিনি জানান, নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। যদিও গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে আরও আলোচনা চলবে। এর জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ছাড়াও আরও কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন। গত শনিবার গ্রিনল্যান্ড কেনা নিয়ে বিরোধের জেরে ডেনমার্ক ছাড়াও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সহ 8টি ঘনিষ্ঠ ইউরোপিয়ান মিত্র দেশের বিরুদ্ধে নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল 1 ফেব্রুয়ারিতে। বার্তায় তিনি জানিয়েছিলেন, কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে এই শুল্ক চলতি বছরের 1 জুন 25% গিয়ে ঠেকবে। এই নিয়ে গোটা ইউরোপে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিরূপ পরিবেশ মাথায় নিয়ে বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেন ট্রাম্প। বার্ষিক সম্মেলনের ফাঁকে ইউরোপের ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন তিনি। পরে প্রেসিডেন্ট নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটার উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। আলোচনা শেষে গ্রিনল্যান্ড কেনা নিয়ে বিরোধের জেরে ডেনমার্ক সহ ইউরোপের 8টি মিত্র দেশের বিরুদ্ধে 10% শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প জানান, রুটার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে, যেখানে গ্রিনল্যান্ড সহ গোটা আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ চুক্তির কাঠামো নিয়ে ইতিবাচক আলোচনার ভিত্তিতে 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া শুল্ক স্থগিত থাকছে। যদিও গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে আরও আলোচনা চলবে। এজন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ছাড়াও আরও কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন। আর রুটা বলছেন, আমেরিকার যে কোনো বিপদে পাশে থাকবে নেটো বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। অন্যদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এক এক্স বার্তায় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বার্ন্ড ল্যাঙ্গে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তি স্থগিত থাকছে। পরে সংবাদ সম্মেলনেও বার্ন্ড ওই ঘোষণা দেন। We decided just a few minutes ago that we will really put on hold this legislation. পার্লামেন্টে ইইউ কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, গ্রিনল্যান্ডের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। তাতে স্বায়ত্তশাসিত অঞ্চলটির সার্বভৌমত্ব বিপন্ন হবে, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বীপটির বাসিন্দারাই তাদের স্বায়ত্তশাসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ সময় ট্রাম্পের শুল্ক আরোপকে অন্যায় বলে অভিহিত করেন উর্সুলা। The threat of additional tariffs for security reasons is simply wrong. We recognize that there is a shared transatlantic interest in peace and security in the Arctic, notably working through NATO. অন্যদিকে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা বলেন, উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয় এমন চুক্তি করাই তাদের লক্ষ্য। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কারো আগ্রাসী তৎপরতা এক্ষেত্রে মেনে নেওয়া হবে না। গ্রিনল্যান্ড পেতে বল প্রয়োগ করতে চান না, এমনটাই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক শক্তি প্রয়োগ করতে হলে আমেরিকা অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড কেনার ক্ষেত্রে ইউরোপ বাধা দিলে ওয়াশিংটন তা সহজে ভুলবে না। ডেনমার্ককে অকৃতজ্ঞ বলে কটাক্ষ করে প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় জার্মানির হাত থেকে দ্বীপটিকে বাঁচিয়েছে। কানাডাকেও এদিন অকৃতজ্ঞ বলে অভিহিত করেন ট্রাম্প। অভাবনীয় এক নির্বাচনী জয়ে ওভাল অফিসে দ্বিতীয় দফায় 1 বছর পার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দিনভর নানা ব্যস্ততায় কাটিয়ে রাতে রওনা দেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। টাইম জোনে 6 ঘন্টার ব্যবধানে সেভাবে বিশ্রাম নেওয়া হয়নি। ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখন হাজির হলেন ট্রাম্প, তখন তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। I don't want to insult anybody and say I don't recognize it. And that's not in a positive way, that's in a very negative way. কিন্তু ভাষণ যখন শুরু করলেন, সেই ক্লান্তি কোথায় যেন উবে গেল। সময় যত গড়িয়েছে ততই তিনি উজ্জীবিত হয়ে উঠেছেন, আর তার ঝাঁঝালো বক্তব্যে বিদ্ধ হয়েছে ইউরোপ ও কানাডা। শুরুতেই জানান তিনি কাউকে অসম্মান করতে চান না, তবে কিছু কথা না বলেও পারছেন না। তার মতে ইউরোপ ভুল পথে হাঁটছে, যে কারণে মহাদেশটির অবস্থা দিনকে দিন করুণ হচ্ছে। We never asked for anything. And we never got anything. We probably won't get anything unless I decide to use excessive strength and force where we would be, frankly, unstoppable. ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন, আমেরিকা যেভাবে ইউরোপের বিপদে আপদে পাশে দাঁড়ায়, ওয়াশিংটনের প্রয়োজনে কেউ এগিয়ে আসবে কিনা। কারণ সবাই আমেরিকার কাছে ভর্তুকি নিয়ে অভ্যস্ত। নিজ দেশের সামরিক সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে বল প্রয়োগ করতে চান না তিনি। That's probably the biggest statement I made, because people thought I would use force. I don't have to use force. I don't want to use force. I won't use force. Because basically America was subsidizing every nation in the world. তবে সামরিক শক্তি প্রয়োগ করতে হলে সেক্ষেত্রে আমেরিকা অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, বিশ্ব দেখেছে আমেরিকা কতটা শক্তিশালী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সামনে কয়েক ঘন্টাও দাঁড়াতে পারেনি ডেনমার্ক। তাদেরকে বাঁচাতে এগিয়ে আসতে হয় আমেরিকাকে। ডেনমার্ককে অকৃতজ্ঞ বলে কটাক্ষ করে প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাই জার্মানির হাত থেকে দ্বীপটিকে বাঁচিয়েছিল। এরপর তা ডেনমার্ককে আবারও ফিরিয়ে দিয়েছে। বর্তমানেও একমাত্র পেন্টাগনই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারে বলে দাবি করেন তিনি। ট্রাম্প জানান, নেটো বরাবরই অন্যায্য আচরণ করেছে আমেরিকার প্রতি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জানান, গ্রিনল্যান্ডের দখল পেতে খুব দ্রুত একটি সমঝোতা চান। বিষয়টিকে শুধু আমেরিকার নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। শুল্ক আরোপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর চোখে সানগ্লাস পরে বক্তব্য দেওয়ার সমালোচনা করেন ট্রাম্প। যদিও চোখের অসুস্থতায় ম্যাক্রোকে বাধ্য হয়ে গ্লাসটি পড়তে হয়েছিল বলে জানা গেছে। শুল্ক ধার্য নিয়ে ফরাসি নেতার সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে কয়েকটি সূত্র থেকে জানা যাচ্ছে। Going to be defending Canada. Canada gets a lot of freebies from us, by the way. They should be grateful also, but they're not. I watched your Prime Minister yesterday. He wasn't so grateful. এদিন কানাডাকেও অকৃতজ্ঞ বলে অভিহিত করেন ট্রাম্প। বলেন, দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির বুঝে শুনে কথা বলা উচিত, কারণ আমেরিকার কল্যাণে কানাডা সুরক্ষিত আছে। তিনি জানান, গোল্ডেন ডোম তৈরি করলে ভৌগোলিক অবস্থানের কারণে এমনিতেই আকাশ প্রতিরক্ষার সুবিধা পাবে অটোয়া। সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিলেও নেটোকে বিপদে ফেলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, গ্রিনল্যান্ড কেনার ক্ষেত্রে ইউরোপ বাধা দিলে ওয়াশিংটন তা সহজে ভুলবে না, তবে রাজি হলে সাধুবাদ জানাবে। তার মানে নেটোকে প্রেসিডেন্ট মূলত চাপের উপরই রেখেছেন। এদিন গ্রিনল্যান্ডের সঙ্গে আইসল্যান্ডকে কয়েকবার গুলিয়ে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। If they don't, they're stupid. That goes for both of them.
And I know they're not stupid. If they don't do it, they'll be blown away very quickly. পরে প্রশ্নোত্তর পর্বে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের একটি উদ্যোগের কথাও জানান প্রেসিডেন্ট। বলেন, বোকা না হলে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সমঝোতায় পৌঁছাবেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে হামাস অস্ত্র ত্যাগ না করলে সশস্ত্র সংগঠনটিকে সমূলে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের মাটিতে মহাদেশটিকে যেভাবে অপদস্থ করেছেন প্রেসিডেন্ট, তাতে স্থানীয় সাংবাদিকরা বেরিয়ে যাওয়ার পথে তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন। জিজ্ঞাসা করেন কেন তিনি এভাবে নেটোকে অবজ্ঞা করে চলেছেন। ট্রাম্পের সোজাসাপটা উত্তর, শরণার্থী কিংবা জ্বালানি নিয়ে মহাদেশটির কোনো অগ্রগতি নেই, তাই তাদের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। সুইজারল্যান্ডের ডাভোসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক এবং অসংলগ্ন বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন কেন্টাকির ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ডি বেশিয়ার। বুধবার ডাভোসে সিবিএস নিউজকে কথা জানান তিনি। এদিকে ডেনিশ পার্লামেন্টেরিয়ান সাশা ফেকজি স্কাই নিউজকে বলেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়। অন্যদিকে কেনেডি সেন্টারে গ্রিনল্যান্ড দ্বীপের মানচিত্রের আকৃতির কেক কাটা নিয়ে রিপাবলিকানদের ঠাট্টা অপ্রয়োজনীয় বলে সমালোচনা করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। গ্রিনল্যান্ডের কর্তৃত্ব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক মন্তব্যের মাঝেই নতুন করে আলোচনা শুরু হয়েছে আমেরিকার পতাকায় মোড়ানো কেক কাটার আয়োজন নিয়ে। সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ওয়াশিংটনের কেনেডি সেন্টার আয়োজিত একটি পার্টিতে কয়েকজন রিপাবলিকান প্রতিনিধি এবং রোমানিয়ার একজন ডানপন্থী নেতা একটি বিশেষ কেক কাটছেন। কেকটি ছিল গ্রিনল্যান্ড দ্বীপের মানচিত্রের আকৃতির, যার উপর আমেরিকার পতাকা বসানো ছিল। গ্রিনল্যান্ডকে অংশ হিসেবে দেখানোর এই প্রতীকী আচরণ নিয়ে বেশ হাস্যরস করতে দেখা যায় তাদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেনমার্কের সাবেক রাষ্ট্রদূত অ্যালান লেভেনথাল বলেন, এই ধরনের কেক কাটা বা ঠাট্টা তামাশার চেয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিষয়কে গুরুত্বের সাথে এবং মিত্রদের সম্মান দিয়ে মোকাবেলা করা প্রয়োজন। এদিকে ডেনমার্কের পার্লামেন্টারিয়ান সাশা ফেকসি স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ডকে আলোচনায় অন্তর্ভুক্ত না করে কোনো চুক্তি হওয়া সম্ভব নয়। তিনি জানান, গ্রিনল্যান্ডের মানুষ এবং সেখানকার সংসদ সদস্যরা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। সাশা মনে করেন, গত কয়েকদিনের চরম উত্তেজনা থেকে সরে আসার জন্য ট্রাম্প নতুন কৌশল নিয়েছেন। তিনি জানান, ট্রাম্প সম্ভবত আলোচনার পথ খোলার চেষ্টা করছেন। ড্যানিশ পার্লামেন্ট গ্রিনল্যান্ডের জনগণের ইচ্ছার পাশে দাঁড়িয়েছে বলেও জানান সাশা। এদিকে কেন্টাকির ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে উপহাস করেছেন, এমনকি গ্রিনল্যান্ডকে বারবার ভুল করে আইসল্যান্ড বলে ডেকেছেন। নেটোর ঐক্যকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার জনগণকেই উপহাস করেছেন বলে মন্তব্য করেন বেশিয়ার। কানাডার মতো বন্ধু দেশকে দূরে ঠেলে দেওয়া দেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করেন তিনি। দেশের 10 জন ভোটারের মধ্যে 7 জনই গ্রিনল্যান্ড কেনার জন্য সরকারি অর্থ ব্যয়ের বিপক্ষে উল্লেখ করে কেন্টাকির গভর্নর বলেন, দেশের বেশিরভাগ মানুষই ট্রাম্পের উন্মাদনার বিরোধিতা করছেন। গভর্নরের মতে, আমেরিকা তার প্রেসিডেন্টের চেয়েও বড় এবং আমেরিকার জনগণ সবসময় তাদের মিত্রদের পাশে আছে। আইসের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। বুধবার এমএস নাউকে এই কথা জানান তিনি। আইসের অর্থায়ন বিলে কঠোর সংস্কারের শর্ত থাকতে হবে বলেও জানান জেফরিস। হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট অ্যাগিলার ক্ষোভ প্রকাশ করে বলেন, আইস এখন একটি নিয়মহীন সংস্থায় পরিণত হয়েছে। এদিকে মিনিয়াপোলিসে আইসের কর্মকাণ্ড ফেডারেল আইন ভঙ্গের নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টেড লো। কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য প্রস্তাবিত একটি নতুন অর্থায়ন বিলকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার এক বৈঠকে ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা ঘোষণা করেছেন তারা এই বিলের বিপক্ষে ভোট দেবেন। ধারণা করা হচ্ছে 213 জন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যই বিলটির বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছেন। চলতি মাসেই মিনিয়াপোলিসে আইস কর্মকর্তার গুলিতে রেনে গুড নামের 3 সন্তানের এক মা নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গন। এই ঘটনার পর ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা দাবি তুলেছিলেন আইসের তথাকথিত বেপরোয়া আচরণ বন্ধ করতে আইনি সংস্কার প্রয়োজন। এমএস নাউকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস জানান, আইসের বর্তমান কর্মকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জেফরিস বলেন, আইসের জন্য যে কোনো ফান্ডিং বিলে কঠোর সংস্কারমূলক শর্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান বা স্কুলে অভিযান না চালানো এবং বল প্রয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরি করা।
জেফ্রিজ দাবি করেন ট্রাম্প প্রশাসন জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তিনি জানান দক্ষ প্রসিকিউটর এবং FBI এজেন্টরা পদত্যাগ করছেন, যার ফলে প্রতিষ্ঠানের কর্মক্ষমতা কমছে। এদিকে ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক ককাস চেয়ারম্যান পিট অ্যাগিলার ক্ষোভ প্রকাশ করে বলেন, আইস কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত করছে, কারণ তারা মনে করে তারা সব ধরনের আইনের ঊর্ধ্বে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টেড লু বলেন, একের পর এক ফেডারেল আইন ভঙ্গ করে বিচারহীনতার নতুন নজির গড়েছে আইস। হুইপ ক্যাথরিন ক্লার্কও এই বিলের বিপক্ষে তার অবস্থান পরিষ্কার করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন DHS ফান্ডিং বিলটি আটকে যাওয়ার সম্ভাবনা কম। এমনকি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হেনরি কুয়েলার এই বিলের পক্ষে কথা বলেছেন। আগামী 30 জানুয়ারির মধ্যে এই বিল পাশ না হলে সরকার আংশিকভাবে অচলাবস্থার মুখে পড়তে পারে। তবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোসা ডিলেরো জানিয়েছেন, রিপাবলিকানরা ডেমোক্রেটদের সুযোগ দিতে যাচ্ছে যাতে তারা হোমল্যান্ড সিকিউরিটির বিলটি আলাদাভাবে ভোট দিতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মাত্র 1 বছরের ব্যবধানে দেশের সীমান্ত এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন হাউস রিপাবলিকান নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তিতে বুধবার সংবাদ সম্মেলনে তারা বলেন, 2.6 মিলিয়ন অবৈধ অভিবাসীকে বিতরণ করার মাধ্যমে সুরক্ষিত সীমান্ত এখন দৃশ্যমান। একই সঙ্গে মূল্যস্ফীতি 2.7% নামিয়ে আনাকে অর্থনীতির ঐতিহাসিক অর্জন বলে দাবি করেন রিপাবলিকান নেতারা। বুধবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনের শুরুতেই হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার লিসা ম্যাকক্লেইন বাইডেন প্রশাসন ও বর্তমান প্রশাসনের অধীনে দেশের তুলনামূলক চিত্র তুলে ধরেন। লিসা ম্যাকক্লেইন বলেন, বাইডেন প্রশাসন দেশে 20 মিলিয়ন অবৈধ শরণার্থী ঢুকতে দিয়েছে। 1 বছরে মূল্যস্ফীতিও ব্যাপক হারে কমেছে বলে উল্লেখ করেন তিনি। গত 1 বছর নিজেদের অর্জনগুলোকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন রিপাবলিকানরা। হাউস মেজরিটি হুইপ টম এমার দাবি করেন, তারা দেশের অর্থনীতিকে এক নতুন স্বর্ণযুগে নিয়ে গেছেন। এ সময় ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনাও করেন তিনি। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস দাবি করেন, ট্রাম্প প্রশাসনের অধীনে জ্বালানি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কেবল দেশের বাজারে গ্যাসের দামই কমেনি, বরং এটি রাশিয়া ও ইরানের মতো প্রতিপক্ষ দেশগুলোর আর্থিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনায় গত 1 বছরে দেশের বিশাল বিনিয়োগের দুয়ার খুলেছে বলেও দাবি করেন তিনি। সবশেষে স্পিকার মাইক জনসন ব্রিটেনে তার সাম্প্রতিক সফরের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকা আবার বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শুরু করেছে। জনসন বলেন, এই সপ্তাহে হাউস রিপাবলিকানদের চূড়ান্ত বাজেট বিলগুলো পাশের মাধ্যমে আমেরিকাকে আরো নিরাপদ এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে। ডেমোক্র্যাটদের সমালোচনা করে তিনি বলেন, শত বাধা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে আমেরিকার এই স্বর্ণযুগ সফল হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।